নট অনলি শাকিব খান, আমি ওই শ্যুটটাতে বিজ্ঞাপনটাতে প্রত্যেকটা আর্টিস্টের জন্য ডিজাইন করেছিলাম। তাও আমার কাছে সময় ছিল মাত্র 5 দিন। সো 5 দিনে মোর দেন 150 আর্টিস্টের ডিজাইন করেছিলাম। আচ্ছা, ফ্যাশন মানেই কি শুধু রং, কাপড় আর আভিজাত্যের ঝলক, নাকি ফ্যাশন হতে পারে প্রতিটা মানুষের না বলা গল্পের ভাষা? আজকে আমরা বিনোদন সারাদিনের অতিথি হিসেবে পেয়েছি ঠিক সেই নেপথ্যের গল্পকারকে, যিনি সুই সুতোর নিপুণ বুননে শুধু পোশাকই তৈরি করেন না, তৈরি করেন আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব আর স্বপ্নের এক নতুন সংজ্ঞা। একটা সময় যে মেয়েটি পুতুলের জামা বানিয়ে নিজের কল্পনার রাজ্য সাজাতো, আজ সেই মেয়েটির ডিজাইনেই এবারের ঈদের প্রতীক্ষিত সিনেমার রক স্টারে মেগাস্টার শাকিব খানের স্টাইলকে দিয়েছে এক অনন্য মাত্রা। হ্যাঁ দর্শক, শি ইজ নান আদার দ্যান ভেরি ট্যালেন্টেড অ্যান্ড মোস্ট পপুলার ডিজাইনার ইন ঢাকা, সাফিয়া সাথী। চলুন দর্শক কথা বলি এই সময়ের আলোচিত ফ্যাশন ডিজাইনার, উদ্যোক্তা এবং সময়ের আলোচিত ক্রিয়েটিভ মাইন্ড সাফিয়া সাথীর সাথে। হ্যালো, কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমি জানি খুবই ব্যস্ততার ভেতর দিয়ে সময়টা কাটছে, তবে জানি আপনি কাজ করতে বড্ড ভালোবাসেন। কেমন এনজয় করছেন রকস্টারের সাথে রকিং এই জার্নি? সত্যি কথা বলতে এটা আসলে খুবই এক্সাইটিং একটা জার্নি ছিল। যখন থেকে আমি শুনেছি যে আমি একজন মেগাস্টারকে একজন রকস্টারের রূপে তৈরি করব এবং তার জন্য কস্টিউম প্ল্যান করব, তখন থেকে এক্সাইটিং ছিল। এবং আমি জানতাম যে এটা চ্যালেঞ্জিং হবে আমার জন্য অনেক, কারণ আমরা সারা বছর আসলে ব্রাইডাল অ্যান্ড ব্লিং ব্লিং ব্যাপার নিয়ে কাজ করি, সেখান থেকে পুরো একটা ক্যারেক্টার ডিজাইন করা। আমি কনফিডেন্ট ছিলাম ডিজাইনের ব্যাপারে, কিন্তু আমার চ্যালেঞ্জ মনে হতো শুটিং এর রুটিন কেমন হবে, কখন আমাদের শিডিউল হবে, কখন আমরা বাইরে বের হব শুটের জন্য, ভোর থেকে রাত, আমি কিভাবে আমার ফ্যাক্টরি ম্যানেজ করব। সো আমি আগে থেকেই মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম যেটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। এবং যখন প্রথম শুটের ডেটটা শুরু হলো, এবং আমার মনে হলো যে আমাকে এরকম ভাবে আরো অনেকগুলো দিন পার করতে হবে। তবে আমরা সেই দিনের গল্পটাও শুনবো ধাপে ধাপে। তবে একটা জিনিস না জানতে চাইলেই নয়, আসলে আজকে আপনি এসেছেন আসলে রকস্টারের কারণেই। আমরা তো আসলে খুবই এক্সাইটেড হয়ে গেছি, মানে আমাদের মেগাস্টার শাকিব খানের নতুন একটা লুক দেখে। খুবই ইয়াং একটা লুক, তারপরে ড্রেস থেকে শুরু করে সব কিছুই যেন নতুন। এর আগে তো মেগাস্টারের মেরিলের একটি বিজ্ঞাপনের আপনি কাজ করেছিলেন, সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? মেরিলের বিজ্ঞাপনের আগেও আমি শাকিব খানের জন্য বার্জারের আরেকটা বিজ্ঞাপনে কাজ করেছিলাম। তখনের সময় থেকে আমার ডিজাইনের স্কিল এবং ওনার যে পার্সোনালিটি, সেটাতে আরও অনেক পরিপক্কতা এসেছে এবং কাজের ধরনের পরিবর্তন এসেছে। মেরিলের প্রিপারেশন ছিল আমার 100% একদম ঠিকঠাক। আমার মনে হয়েছিল উই আর রেডি টু গো শ্যুটের আগের দিন। এবং শ্যুটের সময়টাতে খুব বেশি চ্যালেঞ্জিং ছিল না, মানে চ্যালেঞ্জেস ছিল, আমি রেডি ছিলাম দেখে আমার কাছে মনে হয়েছে। নট অনলি শাকিব খান, আমি ওই শ্যুটটাতে বিজ্ঞাপনটাতে প্রত্যেকটা আর্টিস্টের জন্য ডিজাইন করেছিলাম। তাও আমার কাছে সময় ছিল মাত্র 5 দিন। সো 5 দিনে মোর দেন 150 আর্টিস্টের ডিজাইন করেছিলাম। সো ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, বাট আমার টিম মেম্বার ছিল অনেকজন, আমি 6 জন অ্যাসিস্ট্যান্ট নিয়ে কাজ করেছি। এবং সবাই খুবই প্রপারলি, মানে আমি আসলে সবসময় ঠিক আগের দিন থেকে আমার টাস্ক লিস্ট রেডি করে যাই এবং বারবার চেক করতে থাকি। সো আমার টিম মেম্বার একদিক থেকে কিছু কস্টিউমস অ্যান্ড প্রিপারেশন নিচ্ছিল এবং ডিজাইনটা আমি 100% দেখছিলাম এবং আমি অ্যাক্সেসরিজ কালেক্ট করছিলাম শাকিব খানের জন্য। সো আমরা আসলে প্রতিটা সেকেন্ড কাজে লাগিয়েছি। আমরা ওই যে ছোটবেলা থেকে একটা জিনিস পড়ে এসেছি না, 10-এর লাঠি 1-এর বোঝা। সো একজন তো থাকবেন ক্যাপ্টেন অফ দ্য শিপ, কিন্তু তার টিমটা যদি এফিশিয়েন্ট হয়, কাজটা খুবই ইজি পিজি হয়ে যায়। আমরা কিছুটা সময় রকস্টারেই থাকতে চাই। আমরা লুক নিয়ে কথা বলছিলাম। দেখুন, যেহেতু একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার খুবই আলাদা হতে হয়, আর সিনেমায় কাজে প্রেশারও থাকে। কারণ আমি জানি আপনার কাছে যদি কেউ কোনো ড্রেসের আবদার নিয়ে যান, তাকে মোটামুটি ইভেন্টের কয়েক মাস আগে থেকে বুক করতে হয়। তো একাধারে নিজেদের, আর এখন তো মোটামুটি ব্রাইডাল সিজন চলছে, আসলে ঈদের আগে পরে এটা একটা চাপ থাকে, পাশাপাশি সিনেমার কাজ।
মানে অচিন্তনীয় প্রেশার, আপনি ব্যালেন্স করে কি করে মানে সময় বের করছেন? ডেডলাইন রয়েছে, ডেইলি লাইফ রুটিন রয়েছে। হ্যাঁ, আমার কাছে যখন রকস্টারের প্রপোজালটা আসে তখন আমাদের শুটে যাওয়ার আগে 1.5 মান্থসের মতো সময় ছিল। তো আমি ভেবেছি সারা বছর আমার বিজ্ঞাপনে কাজ করে অভ্যাস আছে 5-7 দিনে, মেবি এবার আমি একটু লম্বা সময় পেলাম, হয়তো প্রপারলি প্রিপারেশন নিতে পারবো। কিন্তু সেট লাইট যারা ডিজাইন করছে, আমাদের আর্ট ডিরেক্টরের সাথে তার যে ভাবনা সেটা মিলিয়ে বারবার মিটিং করে সেখানে কি কোন সিনটাতে আমরা কোন ডিজাইনটা চিন্তা করছি, আর্টিস্টের মনস্তাত্ত্বিক ব্যাপার, তার লাইফের জার্নি, কালার প্যালেট কি হবে, সেগুলো মিলে প্রিপারেশন নিতে নিতে কিন্তু বেশ সময় চলে যায় হচ্ছে ফাইনাল ডিজাইনটা রেডি করার জন্য, স্টার্ট করার জন্য। সো মেইনলি প্রথমে প্রিপারেশন প্রসেসটাই অনেক লম্বা সময় লেগে গেল সিনেমাতে আমি অনেকদিন পরে কাজ করতে যেয়ে যেটা দেখলাম। তারপর আর একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের মেগাস্টারকে পাওয়া যায় না, উনি দেশের বিভিন্ন মানে অন্য দেশগুলোতে শুটের জন্য ব্যস্ত ছিলেন। সো আমি আমার আর্টিস্টকে ছাড়াই মোটামুটি হচ্ছে উনার আগের মেজারমেন্টস অ্যান্ড রিসেন্টটাতে আমি ওভার দ্য ফোন চেক করিয়ে আমি হচ্ছে কাজ স্টার্ট করে দিই। বড় চ্যালেঞ্জ হয়েছিল আমরা যখন মালয়েশিয়াতে শ্যুটের জন্য যাব, ঠিক তার একদিন আগে উনি বাংলাদেশে এসে পৌঁছান এবং ড্রেস ট্রায়াল দেওয়ার পরে আমার মনে হলো যে প্রথম যে লুকটা আমরা শ্যুট করব সেটাও না, এই আউটফিটটা ওয়ার্ক করছে না। সো আমাদের হাতে একদিন ছিল, মানে ঈদের আগের দিন। সো ঈদের আগের দিন হচ্ছে মোস্ট অফ দ্য শপস হচ্ছে বন্ধ হয়ে যাবে এবং প্রচন্ড বৃষ্টি, ওয়েদার ফোরকাস্টে দেখা যাচ্ছে প্রচন্ড বৃষ্টি হবে এবং সকাল থেকে বৃষ্টি শুরু হলো এবং আমার ফুল সেট আপ লাইক 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গেল যে উনি এটা না পরে আমরা এরকম কিছু একটা পরাবো। সো ওনার জন্য বটম, টপ অ্যান্ড হেয়ার স্টাইল অ্যান্ড শুজ, অ্যাক্সেসরিজ সব কিছু ইনস্ট্যান্ট আমাদেরকে প্ল্যান চেঞ্জ করে আমি সারাদিনে। সো আমার মনে আছে আমি ওই দিন 37 আওয়ার্স ইন আ রো কাজ করেছিলাম, নো ব্রেক, নো স্লিপ। অ্যান্ড আমাদের ফ্যাক্টরিতে দাঁড়িয়েছিলাম আমি, অ্যান্ড আমার কাজের প্রেশারে আমার মনেও থাকতো না যে আমি অনেকক্ষণ বসিনি। সো আমার ঈদের দিন সন্ধ্যায় দেখা গেল আমার পা ফুলে গিয়েছে এবং আমি একদম ইসের মতো করে হাঁটছি আর কি। তারপর আমার ফ্লাইট হওয়ার কথা ছিল ঈদের পরে 2 দিন পরে। সো আমার পায়ের ব্যথাটা এত বেড়ে যায়, পরে আমরা অ্যাসিস্ট্যান্টের হেল্প নিয়ে এবং টিমের অন্যান্য ডিজাইনার এবং আমাদের কস্টিউম শুধু আমি একা করিনি, রকস্টারে বিথি আফরিনও ছিল যে অন্য আর্টিস্টদের কস্টিউম দেখেছেন, ওনার হেল্পে আমরা হচ্ছে মালয়েশিয়ার পার্টটা শেষ করি। ওকে ওকে, এটা আসলে খুব টাফ একটা, মানে আমি শুনেই আমার লাগছে, আপনি তো ওই জিনিসগুলো বাট আমার যখন কাজটা শেষ হয়ে যায় এবং একটা ভালো রেজাল্ট আসে আমার কিন্তু ওই দুঃখটা মুছে যায়, আমার মনে থাকে না। আচ্ছা, যখন পরিচালক আজমান রুশো প্রথমবারের মতন আপনার কাছে অফার দিয়েছিল রকস্টারের কস্টিউম ডিজাইনের জন্য, আপনার দিক থেকে আসলে কি উত্তর ছিল বা মনের ভেতরে কি চলছিল? মনের ভিতরে আসলে অনেক কিছু চলছিল, কেমন হবে গল্পটা, এত কম সময়ে প্রিপারেশন, আসলে কি আমি আমার পছন্দের মতো ডিজাইন করতে পারবো কিনা। এবং এই কথাটাই আমি আজমান রুশোকে বলে ফেলি যে আমি যদি আমার পছন্দের কাজ এত টাইম লিমিটেশনসে করতে না পারি, যদি ব্যাপারটা খ্যাত হয়ে যায়, উনি জাস্ট একটা কথাই বলেছে, তোমার টেস্ট ভালো, আমি অনেক চেক করে দেখেছি, তোমার প্রোডাক্ট খ্যাত হওয়ার কোনো স্কোপ নেই। এবং শাকিব খানও এটার সাথে একমত পোষণ করেছেন, উনি বলেছেন সাফিয়ার সাথে ইজ দ্য বেস্ট, কারণ ফ্যাব্রিক কাটিং, স্টিচিং এবং তার ফিনিশিং একেবারে প্রপার। কি বলবেন? সো এইটা আসলে আমরা যখন কোনো ডিজাইন করি 100% এফোর্ট দিতে হয় এবং দিতে থাকতে হয় যখন আমি মেটেরিয়াল সিলেক্ট করি। সো শর্টকাটের কোনো অপশন নেই, যদি আমি আরও অপশন দেখতে পারতাম, আমার কিন্তু সবসময় এই ইয়াটা থাকে, যদি আমি আরও একটু সময় দিতে পারতাম, আরও একটু ফিনিশিংয়ের সময় দিতে পারতাম। তারপরেও 12 ঘন্টার যদি আমি টাইম পাই, 12 ঘন্টায় আমি কাজে লাগাই। ইভেন আমি সামনে দাঁড়িয়ে থাকি মাস্টারদের, ফ্যাব্রিকটা আমি নিজে সিলেক্ট করি। সো ক্যারেক্টার ডিজাইন করার সময় আমি কিন্তু ওই গ্ল্যামারাস ডিজাইনার থেকে বের হয়ে আমি কিন্তু পথে হেঁটে ঘুরে ঘুরে সাপ্লায়াররা যে অপশন এনে দিয়েছে সেটা আমার যখন কাজ করেনি, আমি কিন্তু নিজে পারচেস করতে চলে গিয়েছি। সো আমি নিজে যেয়ে দেখেছি যে এর চেয়ে ভালো কোনটা হতে পারে। সো আমার টাইম লিমিটেশনসের মধ্যে আমি 100% চেষ্টা করেছি। আমি ভয়ে ছিলাম, প্রতিটা আউটফিট ট্রায়ালের সময় আমার মনে হতো আমি এক্সাম দিচ্ছি অ্যান্ড সবাই মিলে কি বলবে, কেমন হচ্ছে। সবগুলোই খুব সুন্দর হয়েছে। আমাদের চেয়েও সবাই চারপাশে যারা দেখেছে তারা বেশি অ্যাপ্রিসিয়েট করেছে। সো সবকিছুই ঠিক ছিল। সো যখন শ্যুটটা প্রায় অলমোস্ট শেষের দিকে
যখন আর দুই একটা লুক আমরা এক্সপ্লোর করব তার আগে একদিন রুশো ভাই যে শাকিব ভাইকে বলছিলেন যে আমি সাফিয়াকে নিয়ে খুব ভয়ে ছিলাম, যেহেতু অনেকদিন কোনো সিনেমায় কস্টিউম করেনি, কিন্তু শি ইজ দ্য বেস্ট অ্যান্ড শি ওয়াজ অ্যামেজিং থ্রু আউট দ্য জার্নি। সো তখন শাকিব ভাই একসাথে অ্যাড করলেন যে হ্যাঁ, ওর বেস্ট পার্ট হচ্ছে সে খুব ভালো ফিনিশিং দেয় এবং কাপড়টা খুব ভালো বুঝে। একদম একদম তাই। আর ওনাকে তো এই লুকে আমরা কখনোই দেখিনি, প্রত্যেকটা ফিল্মে উনি ডিফারেন্ট ভাবে আমাদের সামনে আসছেন। বাট দর্শক সমালোচকদের কিছু অনুযোগ ছিল যে বিগত দুইটা ফিল্মে ওনার লুক অনেকটাই সিমিলার, সেইটা একেবারে ভেঙে চুরে ফিজিক থেকে কস্টিউম পুরো ডিফারেন্ট। এটা তো অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। এখানে মানে প্রাপ্তির জায়গা আপনার কাছে কোনটা? আমরা যখন টিজারে তাকে দেখলাম, ওভারঅল লুক কি হবে এটা কিন্তু ডিরেক্টরের প্ল্যান এবং তার টিম অনেক দিন ধরে রিসার্চ করে একটা লেআউট মানে প্ল্যান তৈরি করেছে যে ওনাকে এই সময়টাতে, জীবনের এই সময়টাতে এরকম দেখতে চাই এবং এই ধরনের কালারের মধ্যে থাকতে চাই, এবং যখন সেই ইয়াং এজ তখন আমরা এই হেয়ার স্টাইলটা দেখতে চাই বা এই কাটটা দেখতে চাই, এবং যখন তার একদমই ডাউন টাইম তখন কেমন দেখতে চাই। সো এটা আসলে টিম ওয়ার্ক। এবং এই টিম ওয়ার্কের মধ্যে আমি বলবো ডিরেক্টর, ডিওপি, আর্ট ডিরেক্টর অ্যান্ড সবারই মোটামুটি বলতে গেলে প্রভাব আছে, এবং আমি তো সেখানে ছিলামই। সো সব মিলে আমি ওনাদের অপিনিয়ন সবসময়ই শুনে নিয়েছি, কারণ ক্যামেরাটা যে ধরবে, যে সেটটা করবে, যে লাইটটা করবে, তার কি ফ্যাব্রিক বা কি টেক্সচার হলে মনে হয় এই এনভায়রনমেন্ট বা পার্টিকুলার সিনের সাথে ভালো যায়, আমি এটা সবসময় ডিসকাস করে নিতাম। প্রাপ্তির জায়গা তো অবশ্যই, যদি এটা আসলে দর্শক বলবে, আমি আমার কাজটা আমি করার মতো করে করেছি, চেষ্টা করেছি, সময় লিমিটেশনস এন্ড সবকিছু উতরে আমরা চেষ্টা করেছি। আচ্ছা, শাকিব খানের জন্য মোট কতগুলো আউটফিট তৈরি করতে হয়েছে, এটা কি মনে আছে? এটা আসলে সত্যি বলতে একদম এক্সাক্ট সংখ্যা আমি এখনো কাউন্ট করিনি। আমরা সবগুলো কনসার্টে আলাদা ডিজাইন এবং সেটার সেকেন্ড কপি যাতে মাল্টিপল ইউজের জন্য। আচ্ছা। অনেক সময় দেখা গেছে ছোট ছোট সিন আছে যেখানে আমি কিছু এক্সট্রা অপশন রেখেছিলাম, সেগুলো অনেক সময় ইউজ হয়েছে। আচ্ছা। সো আমার একদমই এখনো কাউন্ট করা হয়নি। 100 প্লাস। যেহেতু ওই যে আমরা অপশনাল কস্টিউমের কথাও শুনলাম, একটা মানে আমার খুব জানতে ইচ্ছা করছে, কারণ রকস্টার, আমরা ওয়ার্ল্ড ওয়াইড রকস্টার যাদেরকে দেখি তাদের আসলে প্রত্যেকটা কস্টিউম, তাদের অ্যাটায়ার স্টাইল অমূল্য আমি বলবো, কিন্তু থাকে না কিছু কস্টিউম থাকে খুব স্পেশাল, যেটা বানাতে অনেকটা সময় লাগে, ওভারঅল সবকিছু মিলে একটু এক্সপেন্সিভও হয়ে যায়। এইরকম কয়টা কস্টিউম ছিল? মোটামুটি কনসার্টের সবগুলোই এরকম। এটা আমি যতটা না প্রাইস দিয়ে জাজ করবো, তার চেয়ে বেশি ইনভলভমেন্ট অ্যান্ড টাইম অ্যান্ড এফোর্ট আমাদের টিম মেম্বাররা যেভাবে রাত জেগে কাজ করেছে, এবং আমি যেভাবে দৌড়ে ঘুরে সারা ঢাকার এ প্রান্ত থেকে ও প্রান্ত। একটা কস্টিউমের স্টোরি বলেন যেটা খুব টাফ ছিল। আমাদের প্রথম কনসার্ট হওয়ার কথা, মানে আমাদের ইয়াতে ছিল শুট হবে আমি নামের একটা গান, যেটার আউটফিট আমরা প্ল্যান করে রেডি করে ফেলেছিলাম আগে থেকেই। তো এটা শাকিব ভাইকে পড়ানোর পর এবং আমরা নিজেরা, আমি আর রুশো ভাই শ্যুটের ঠিক আগের দিন সকাল 9টায় উনি আমাকে টেক্সট করলো যে আর কোনো অপশন কি দেখা যায় এই লুকটার জন্য, এই জ্যাকেটটা মানে খুব একটা ওয়ার্ক করছে না, এবং আমারও মনে হলো যে এখানে আরও ইন্টারেস্টিং কিছু হতে পারে, যেটা ছবি আমরা অলরেডি সোশ্যাল মিডিয়াতে টিজারে দেখেছি, ব্লু কালারের জ্যাকেট। সো ওই জ্যাকেটটা আমার আসলে ঠিক 24 ঘন্টাও না, 22-23 ঘন্টায় বানানো, এবং সেটা আমরা শ্যুটের আগের দিন প্ল্যান করেছি যে না এটা আসলে ওয়ার্ক করছে না, এবং সেটা যে কি একটা প্রতিটা সেকেন্ড আমি কাজে লাগিয়েছিলাম। রাত 2টায় মনে হয়েছে যে লেদারের মেশিন, এই মেশিনে কাজ হচ্ছে না আমার ফ্যাক্টরিতে, এবং তারপরে ভোর 5-6টা পর্যন্ত অন্য ফ্যাক্টরিতে যে সেখানে দাঁড়িয়ে থেকে ওই প্যাচগুলো বানিয়ে এবং ফ্যাব্রিক দিয়ে এবং হোল করা, এবং সেই মানে ওটা দেখলেই বুঝবেন যে ইটস আ ভেরি টাফ। এন্ড আমার তো মনে হচ্ছে এই আমি জানি না এটা হয়েছে কিনা, আমরা পাশের দেশেও দেখেছি রিসেন্টলি একটা সিনেমার বিহাইন্ড দ্য সিন নিয়েই তার একটা সিনেমা বানাচ্ছে। আমার এটা শুনে মনে হচ্ছে এটা আমার প্রতিটা জ্যাকেটই আমাদের রকস্টারের শাকিব খানের প্রতিটা জ্যাকেটেরই বা প্রতিটা আউটফিটেরই এরকম গল্প আছে, এবং খুবই ইন্টারেস্টিং। এন্ড ফাইনালি যখন ওনাকে পড়ানো হতো কেউ বুঝতোই না যে পিছনে এত চ্যালেঞ্জেস ছিল, জাস্ট একদম প্রপার একটা পিস এসে দাঁড়িয়েছে শুটের ঠিক আগে। কালার প্যালেটটা নিয়ে একটু জানতে চাই এবার।
আপনি বলছিলেন যে ইমোশন, মুড এবং ব্যাকগ্রাউন্ড ডিজাইন, আর্ট ডিরেকশন সবকিছু মিলে এক একটা করে কালার প্যালেট ঠিক করা হয়েছে প্রত্যেকটা সিনে। কিন্তু ওভারঅল আমি যদি বলি কস্টিউম থেকে শুরু করে সবকিছুতে কোন রঙের প্রাধান্যটা দেয়া হয়েছে? সবচেয়ে বেশি আমি কস্টিউমে প্রাধান্য দিচ্ছি ব্ল্যাক, অ্যাশ ব্ল্যাক অ্যান্ড খুবই শক্তিশালী দুটো রং। হ্যাঁ, যে ক্যারেক্টার আগুন, তার যে চরিত্র, তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, তার সাথে আমরা আসলে ওইটা স্টাডি করে ওর ব্ল্যাকটা বেশি আমাদের চলে এসেছে। আচ্ছা, আপনার কি মনে হয় মানে সিনেমাতে কাজ করতে গিয়ে যে আমাদের দেশে ফ্যাশন ডিজাইনার যারা রয়েছেন কস্টিউম ডিজাইনিং এর ক্ষেত্রে তাদের আরো কত ইনভলভ হওয়ার সুযোগটা রয়েছে? আমাদের যারা ফ্যাশন ডিজাইনার আছে তাদের আসলে ইনভলভ হওয়ার সুযোগ আছে, কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা তো এখনো নতুন তৈরি হচ্ছে এবং অলরেডি যারা কস্টিউম করছে তারা খুবই ভালো করছে। এটা আসলে ইন্ডিভিজুয়ালস চয়েস যে তারা আসবে কিনা। আমি যেমন অনেক আগে থেকে আমার ড্রিম ছিল যে আমি ক্যারেক্টার ডিজাইনও করব। সো আমি প্রথম সিনেমা করেছিলাম 2018-এ গন্ডি নামের একটা ফিল্মে কস্টিউম ডিজাইন করেছিলাম। তারপরে অনেকদিন ব্রেক, কারণ আমার মনে হয় বিজনেসে আমার ইনভলভমেন্ট অনেক বেশি, ওরা আমার উপর টিম মেম্বার আমার উপর অনেক ডিপেন্ডেন্ট। সো আমি এই সিনেমা শুটের সকাল থেকে সন্ধ্যা বা রাত পর্যন্ত থাকার বিষয়টা আমি আসলে অ্যাডজাস্ট করে উঠতে পারি না। সো এখানে যদি প্রসেসটা এরকম হয় যে না, ডিজাইনাররা ডিজাইন করে দিবে ক্যারেক্টারের জন্য এবং সামওয়ান হু আর অলরেডি হ্যাবিচুয়েটেড উইথ দিস প্রসেস, যে ওরা শ্যুটটা কিভাবে চলতে থাকে ওই আইডিয়াটা আছে। সো এটা একটা কোলাবোরেশনের মতো যদি হয় তাহলে হয়তো করা যাবে। না হলে হয় কি, ডিজাইনারকে যদি সেটে থাকতে হয় তাহলে কিন্তু আমার নিজের যেমন মোটিভেশন অনেক সময় চলে যেত, যে এখানে অনেক লম্বা সময় ধরে শুট করতে হচ্ছে। আমি হয়তো একটা সময় মনিটরে চেক করে গেলাম কি হচ্ছে না হচ্ছে, কোনো কালারে কনফ্লিক্ট করছে কিনা লাইটের সাথে, এই আউটফিটের সবকিছু ঠিক আছে কিনা, তারপরে কিন্তু আমার প্রয়োজনীয়তা নেই। কিন্তু যখন ঢাকার বাইরে শ্যুট হয় বা ঢাকার মধ্যে অনেক দূরে, আমাদের জোন থেকে অনেক দূরে দূরে শ্যুট হয়, তখন কিন্তু একটা জায়গায় যে আটকে থাকা এবং কাজ ছাড়া মানে অলমোস্ট অলস বসেই থাকতে হয়। সেই সময়টাতে থেকে আসলে তখন দেখা যায় আমার মনে হয় যে না, মেবি নেক্সট আমি কোনো ফিল্মে আর কাজ করব না বা বিজ্ঞাপনে কাজ করব না। তো প্রসেসটার মধ্যে একটু যদি চেঞ্জ আসে তাহলে হয়তো পসিবল। আচ্ছা, রকস্টারের পুরো কর্মযজ্ঞের শুরু থেকে শেষ পর্যন্ত মানে প্রি পোস্ট আপনি তো যুক্ত ছিলেন, আছেন, কি মনে হচ্ছে রকস্টার কতটা সফল হবে, সেটা ব্যবসায়িক দিক দিয়ে হোক কিংবা জনপ্রিয়তার পাল্লায় হোক? জনপ্রিয়তার পাল্লায় আসলে শাকিব খান বরাবরই ছিলেন, উনি সবার খুব পছন্দের এবং উনি অনেক ডেডিকেটেড, উনি অনেক প্রফেশনাল। এবং আমি আসলে সামনে থেকে দেখে যেটা বুঝলাম যে মানুষের আসলে এত উঁচুতে পৌঁছানোর একটা, উনি খুব স্থির, উনি জানে উনি কি করছেন এবং উনি শুধু কাজটাতেই মনোযোগী। উনি ধ্যান জ্ঞান ওনার অ্যাক্টিংয়ে এবং ওনার পারফরমেন্সে, ওনার ফিটনেসে এবং ওনার ফুড অ্যান্ড রুটিনের মধ্যে ওনার আর কোনো জগৎ নিয়ে আমি ওনাকে চিন্তা করতে দেখিনি। সো উনি এনাফ টাইম দেয় ওনার ফিটনেসের পিছনে, উনি ওনার অ্যাক্টিংয়ে এবং স্কিলস ঠিক করার জন্য যথেষ্ট চেষ্টা করে এবং ডেডিকেটেডলি চেষ্টা করে। সো জনপ্রিয়তার দিক থেকে এবং দর্শকের পছন্দের জায়গা থেকে এটা আমার মনে হয় মানুষের আশা পূরণ করতে পারবে কিছুটা হলেও। এবং প্রিপারেশন অ্যান্ড টিম খুবই স্মার্ট এবং সবাই মিলে খুব ভালো কাজ করেছে। আমার যতদূর মনে হয় আমরা সফল হব, বাট এটা আসলে ডিপেন্ড করবে আসলে অডিয়েন্স। এবং যদি আমি যে কোনো কাজের ক্ষেত্রে বলি, ভালো কাজ কিন্তু আসলে হিট বা কেমন ভাবে রিয়্যাক্ট করছে সেটা অনেক সময় লাকও অনেক ব্যাপার থাকে। সো কাজটা ভালো হয়েছে কিনা সেটা আমি বলতে পারি কাজটা ভালো হয়েছে। ওকে, আচ্ছা, ডিজাইন করার ক্ষেত্রে মানে একজন স্টার এবং একজন সাধারণ মানুষের জন্য, বা আমি আসলে আর্টিস্ট হিসেবে যারা রয়েছেন প্রত্যেকেই অসাধারণ, বাট আমি সেই জায়গা থেকে স্পেসিফিক করে যদি বলি যে মেগাস্টার শাকিব খানের কস্টিউম ডিজাইন কিংবা অন্য কোনো স্টারের কস্টিউম ডিজাইনের ক্ষেত্রে বেসিক পার্থক্য আপনি কি দেখেন ভেতরে, মানে অনুভূতির কি কোনো ডিফারেন্সিয়েট করা যায়?
একদমই না। আমাকে যে ক্যারেক্টারের জন্য ডিজাইন করতে বলা হবে, যতটুকু গুরুত্ব দিতে বলা হবে আমি সেরকম করেই করব। এবং আমি কিন্তু সব সময় সাধারণ মানুষের জন্যই ডিজাইন করি। আমি যখন আমার একটা ব্রাইডের জন্য ডিজাইন করি, ও কিন্তু আমার কাছে সবচেয়ে প্রায়োরিটি। ইভেন আমি যখন স্টারদের জন্য ডিজাইন করি, সেম একইভাবে আমার কাছে আর প্রায়োরিটি যখন কোনো পায়। সাধারণ মানুষ, নরমাল ক্লায়েন্ট, তারা আমার কাছে অনেক বেশি প্রায়োরিটি পায়, কারণ ও সারা জীবন ওকে সুন্দর দেখানো যাওয়ার স্কোপ কিন্তু একটা দুটা দিইনি। যখন সে বিয়ে করে বা কোনো স্পেশাল ইভেন্টের জন্য আমার কাছে আসে, আমি প্রতিটা ব্রাইডের সাথে, প্রতিটা ক্লায়েন্টের সাথে ইমোশনালি ইনভলভড। যে কারণে কিন্তু আমার বিজনেসটাকে রিটেল করে উঠতে পারছি না, কারণ আমি এই ইনভলভমেন্টটা কমাতে পারি না। আমি সবসময় তাদের সাথে অনেক ইনভলভ থাকি। সো আমি একজন মানুষ হয়তো 2-3 হাজার পিসেস ডিজাইন আমি একদিনে করতে, একই মাসে করতে পারবো না। সো আমি কম কম মানুষের জন্য ডিজাইন করি এবং ফুললি ইনভলভ থাকি। সাধারণ মানুষকে প্রায়োরিটি দিতে দিতেই কিন্তু ওরা আমাকে এত ভালোবেসে ফেলেছে। আমি কিন্তু কাউকে কখনো কম, ছোট বা বড় ফিল দিইনি, কখনো চেষ্টা করি না দিতে। যখন সময় থাকে, সময় না থাকলেও টিম মেম্বারকে এনশিওর করাই যে তোমরা প্রপারলি সবাইকে ট্রিটমেন্টটা দিবা, যাতে মনে করে যে শি ইজ দ্য মানে স্পেশাল ওয়ান। এবং যেটা আপনার প্রশ্ন ছিল মেগাস্টার বা স্টারদের সাথে ডিজাইন করার সময় সাধারণ ক্যারেক্টার যেটা, সেটাই আসলে ডিজাইন করি। অনেক তো হলো কাজের কথা, এবার একটু আপনার কথা জানতে চাই। একটা হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন যদি করি, যে মেয়েটা খুব ছোটবেলায় পুতুলের জামা বানাতো, সেই মেয়েটা যদি সামনে এখনকার সাফিয়া সাথীকে তখন যদি দেখতো, কি ভাবতো তাকে নিয়ে? পেলে আসলে ইন্সপায়ারিং, কারণ আমার সামনে কোনো পার্টিকুলার ইন্সপিরেশন ছিল না। আমি অনেককে দেখে ইন্সপায়ার্ড হতাম, বাট এরকম একজন মানুষ সামনে থাকলে আমি অবশ্যই অনুপ্রেরণা পেতাম। আমি কিন্তু নিজেকে আসলে নিজের বাউন্ডারিজ ছাড়িয়ে যাই মাঝে মাঝে। সো অবশ্যই অনুপ্রেরণা মনে করতাম। আপনি যখন ইউনিভার্সিটি লাইফ কাটাচ্ছেন, তখন কি কখনো মনে হয়েছিল কাজ করতে গিয়ে, মানে স্পেশালি পড়াশোনার সময়, আপনি তো রিসোর্স ম্যানেজমেন্টে পড়েছেন, মনে হয়েছিল কি যে না, আমি ভুল জায়গায় রয়েছি, আমার তো অন্য কোথাও পড়ার কথা, অন্য কোথাও থাকার কথা? এটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রথম বছরই মনে হয়েছিল যে আমি কোথাও আটকে গিয়েছি, সাফোকেটেড ফিল করতাম। এবং আমার মনে হতো যে আমি আমার ড্রিম থেকে এবং আমার যে পছন্দের জায়গা সেটা থেকে ছিটকে পড়েছি। তখন কিন্তু আমি অনলাইনে বিজনেসটা স্টার্ট করি এবং নিজেই ভাবতে থাকতাম কি করা যেতে পারে। সোশ্যাল মিডিয়াতে অন্য পেজেস, আড়ংয়ের ফটোশুট বা অন্য অনেক রকমের বুটিক ছিল তখন, তাদেরকে দেখে ইন্সপায়ার্ড হয়ে আমি নিজের পেজটা খুলে ফেলেছিলাম একদিন হঠাৎ করে। তারপর থেকে চলতে শুরু করেছে এবং আমার মনে হয় আর পিছন ফিরে তাকাতে হয়নি। পরিবারকে, যে ফ্যাশন ডিজাইনিং যে একটা প্রপার পেশা হতে পারে, ইটস আ সিরিয়াস থিং, এটা পরিবারকে বোঝানো কতটা টাফ ছিল? এটা আসলে আমি প্রথম দিকে বুঝতে পেরেছিলাম যে বোঝানো অনেক টাফ হবে। এবং আমি যখন বিজনেসটা না শিখেই বিজনেস স্টার্ট করি, এবং আমার বাবা চাইতেন না যে বিজনেস করি, কারণ পড়াশোনাটা ঠিক করে শেষ করে কোনো পছন্দের ক্যারিয়ারে স্টার্ট করাটাই উনি চাইতেন। সো আমি প্রথমে বুঝানোরই চেষ্টা করিনি, আমি লুকিয়ে কাজ করতাম। তো আমি ক্লাসের পরে যে ফ্যাব্রিক কালেক্ট করতে যেতাম এবং সবকিছু যখন করতাম, এটা আসলে টিভিতে এবং নিউজ পেপারে দেখে আমার বাবা প্রথম জানতে পেরেছিলেন যে আমি ডিজাইন করছি। পরিবার অলওয়েজ ভেরি সাপোর্টিভ আমাদের যে কোনো ভালো কাজের ক্ষেত্রে। এটা তো আমি কোনো কিছু ক্রিয়েট করছি। আর আমার বাবা যখন দেখলেন যে আমি যতটা না ডিজাইনার, তার চেয়ে বেশি এন্টারপ্রেনার এন্ড লিডারশিপ স্কিলসটা ডেভেলপ হচ্ছে, ওইটা আমার বাবাকে অনেক ইমপ্রেস করেছিল যে আমার আন্ডারে অনেকগুলো মানুষ কাজ করছে এবং আমার ভয়েস অনেক রেইজ করতে হয় এবং আমি খুব স্ট্রং একটা জায়গা তৈরি করছি। এটা আমার বাবাকে অনেক খুশি করেছিল। অবশ্যই। বাবার কথা যেহেতু আসলো, বাবাকে নিয়ে একটু আলাপ করতে চাই। উনি তো একজন আইনজীবী ছিলেন, 2023 সালে উনি প্রয়াত হয়েছেন। আপনার কাজের এই জার্নিতে বাবার কথা কতটা মনে পড়ে? আমার মনে হয় বাবার কথা আমার আসলে কখনো মাথা থেকে যায় না। এটা যতটা আসলে যখন জীবিত ছিলেন তখন যতটা ভেবেছি, তার চেয়ে এখন প্রতি মুহূর্তেই যে কোনো অ্যাক্টিভিটিসে এবং যে কোনো অ্যাচিভমেন্টে এবং যে কোনো সময়ই মনে করি। এটা আসলে প্রতিদিনের অ্যাচিভমেন্টে এবং ফেইলিয়ার্সে এবং অনেক অ্যাক্টিভিটিসেও মনে পড়ে। কারণ আমার মনে হয় আমাদের যে অ্যাচিভমেন্টস এন্ড আমার যে ভেতরে শক্তি এবং আমার যে ইন্ডিভিজুয়াল স্টাইল, এটা আমার বাবার থেকে এসেছে। বাবাকে নিয়ে কিছু বলতে চান?
বাবা হয়তো আমরা যেখানে আছে হয়তো দেখে, বা আমি জানি না, হয়তো আর একটু অ্যাচিভমেন্টের দেখে যেতে পারলে ভালো লাগতো। আমি বুঝতে পারছি আসলে। আমার আমার এবং আমাদের পরিবারের, আমাদের সবারই যতটুকু লাইফে অ্যাচিভমেন্ট এবং যা যা আমরা চিন্তা করেছি, এটা আসলে শুরুটা হয়েছিল কিন্তু বাবার ইচ্ছা থেকে, এবং বাবা মা দুজনই অনেক নিরলস সময় দিয়েছে। আমরা একটা বড় পরিবার, আমার অনেকগুলো ভাই বোন, 7 ভাই বোন আমরা। আমরা আমরা তার জন্য অনেক দোয়া করি, তিনি যেখানেই থাকুন খুব ভালো থাকুন। এবং আমরা জানি আমরা পেরেন্টসের ব্যাপারে খুব ইমোশনাল হয়ে যাই, তবে তিনি সবসময় মনে রাখবেন তিনি আপনার বিশাল বড় একটা শক্তির জায়গায়, সেটাই থাকবেন তিনি আজীবন। ফ্যাশন ডিজাইনিং ইটস সাচ এ টাফ জব, মানে প্রত্যেকটা মানুষের রুচির দিকটা ভাবতে হয়, বিজনেসের দিকটা ভাবতে হয়, এবং তার চেয়ে বড় কথা ডিজাইনটা কেমন হচ্ছে সেটার দিকেও আলাদা করে নজর রাখতে হয়। তো আপনি যখন কাজ করতে আসেন অ্যাজ আ ফ্যাশন ডিজাইনার, সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসলে কে ছিল? লাইক ক্রিয়েটিভিটি, ব্যবসা, নাকি মানুষের রুচিটা সামলানো? আমার যেটা ভালো লাগে, আমি প্রতিদিন বাইরে যেটা পরে যেতে ভালোবাসি, আমি সেটাই ডিজাইন করতাম। এবং আমাকে আমার মেন্টর চন্দ্রশেখর সাহা বলেছিলেন, তুমি তোমার তৈরি করা পোশাকটা পরে বাইরে যাবে, 10 জনের দিকে এক্সপ্রেশন খেয়াল করবে, তোমাকে তারা কি বলছে। যদি 10 জনের দিকে বেশিরভাগ মানুষই পজিটিভ বলে বা ভালো বলে, তাহলে তুমি সঠিক নির্দেশনায় যাচ্ছ। আমি কিন্তু আমার ক্যারিয়ারের শুরুর দিক থেকে আমি আমার নিজের ডিজাইন আমি পড়তাম এবং আমার বোনদেরকে পড়াতাম। তো তারা ইউনিভার্সিটিতে ক্লাসে যাওয়ার সময় ওনাদের আমার ডিজাইন করা ড্রেস পরে যেতেন, এবং সবার কাছ থেকে অনেক ভালো ফিডব্যাক পেতাম, এবং আমি বুঝতে পারতাম যে আমার সব ডিজাইনই সবার খুব পছন্দ হয়। আমি চ্যালেঞ্জ ফেস করেছি, কিন্তু আপনি যখন একজন ডিজাইনার বা আপনি যখন একটা কিছু ক্রিয়েট করতে চান, আপনার অনেক ধরনের ইনগ্রেডিয়েন্টস অ্যান্ড ম্যাটেরিয়ালস দরকার হয়, যেটা একসাথে করে প্রোডাক্টটা তৈরি হবে। সো আমি চ্যালেঞ্জ ফেস করেছি ফাইন্যান্সে, আমার ইনভেস্টমেন্ট অ্যান্ড ক্যাপিটাল কি হবে সেটা দিয়ে। কারণ আমি তো বলেছি আমি পরিবারের সাহায্য নিইনি। প্রথম শুরু হয়েছিল আমার বোনের, আমাকে হাত খরচের টাকা দিয়েছিল 3,000 টাকা, সেইখান থেকে কিছু সেভিংস থেকে মিলিয়ে। সো সেটা আসলে নট এনাফ, খুবই ছোট একটা অ্যামাউন্ট দিয়ে শুরু করেছি। সো প্রতিবারই আমাকে অপেক্ষা করতে হতো যে ড্রেসটা সেল হলে যে বিলটা পাবো, সেই পেমেন্টটাকে আবার রিইনভেস্ট করবো। সো আমার অনেক কিছু তৈরি করতে ইচ্ছা করতো, কিন্তু আমার ফান্ড ক্রাইসিসের জন্য এবং বিজনেসটা আসলে কিভাবে স্টার্ট করতে হয়, কোথা থেকে ফান্ড নিতে হয়, এটাও আমি জানতাম না। এবং ব্যাংক লোন তো ইম্পসিবল, কারণ আমার কোনো ভিত্তি ছিল না তখন। আমি ইভেন বিজনেসও রেজিস্ট্রেশন করেছি আমি যখন বিজনেস স্টার্ট করি তার অনেক বছর পরে, কারণ আমি এটাও শিখি নাই কারো কাছে যে একটা ট্রেড লাইসেন্স করতে হয়, একটা আইডেন্টিটি তৈরি করতে হয়, তারপরে না ব্যাংকের কাছে যে অ্যাপ্লাই করলে। তারপরেও ব্যাংক তো গ্যারান্টর চাইবে এবং অনেক কিছু পেপারস চাইবে, অ্যাসেটস চাইবে, সেটা আসলে দেওয়ার মতো কোনো রেডি ছিল না কেউই। আর আমাকে বাসা থেকে তো অ্যালাউ করতো না যে পড়াশোনার বাইরে এত কিছু করব। সো তাদেরকেও হ্যাপি রাখতে হতো যেন আমাকে অ্যালাউ করে যে আমি বাইরে কাজ করি, কারণ আমি যদি বলি যে না আমি অনেক চ্যালেঞ্জেস ফেস করছি, তাহলে বলবে যে বন্ধ করে দিতে হবে। সো সব মিলিয়ে এটা একটা বড় ক্রাইসিস ছিল। পোশাক তো মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে, এটা আমরা সবসময় বলি যে আমরা আসলে পোশাক পরি, কিন্তু আসলে পোশাক পরি না, আমরা পরি আসলে নিজেদের আত্মবিশ্বাস। আপনি নিজে যখন পোশাক পরেন, কোন ধরনের কাপড় আপনাকে মোর কনফিডেন্ট করে? আমি আসলে যখনই যেই জায়গায় যাই, আমি আসলে সবার আগে আমার কমফোর্টটা চিন্তা করি এবং কোনটা পরলে আমি কনফিডেন্ট থাকবো সেটা চিন্তা করি, তারপর আমার বাহ্যিক রূপটা কেমন আসবে সেটা নিয়ে ভাবি। পোশাকটা আসলে মানে কনফিডেন্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। সো আপনি কোথাও গিয়েছেন, আপনি কনফিডেন্ট ফিল করছেন না, আপনি লো ফিল করছেন, তখন কিন্তু আপনি ওইখানে যে পারপাসে গিয়েছেন আপনি নিজেকে ওরকম প্রেজেন্টেবল রাখতে পারবেন না, এবং মানুষ এটা কিন্তু অ্যাট্রাক্ট করার একটা ব্যাপার যে আপনি কতটা প্রেজেন্টেবল। সো আমি সব কিছুতেই কনফিডেন্ট ফিল করি। আমি যখন শাড়ি পরি আমার নিজের স্টাইলের মতো করেই পরি, আমি কাউকে দিয়ে ইনফ্লুয়েন্স হই না, আমার যেটা ভালো লাগে আমি সেটাই পরি। সালোয়ার কামিজ যখন পরি আমি সেটাও কনফিডেন্ট ফিল করি, ইভেন যখন আমি ওয়েস্টার্ন পরি অ্যান্ড প্যান্ট অ্যান্ড টপ পরি সেটাও আমি
আমার স্টাইল, আমার ইন্ডিভিজুয়াল স্টাইলের সাথে চিন্তা করেই পরি। কখনো কি এমন কোনো ড্রেস তৈরি করার পরে ডিজাইন নিয়ে মানে আপনি শুরুতে যেভাবে প্ল্যান করেছিলেন মেবি শেষমেশ ওয়ার্ক করেনি, একটু ডিজাস্টার হয়ে গেছে এবং খুব স্যাড হয়ে গেছেন, এমন কোনো মোমেন্ট কি ফেস এটা করেছেন? তো অনেক লম্বা সময় ধরে কাজ করছি, এটা তো হবেই, এটা হবেই। হতেই থাকে। সো এই জন্যই কিন্তু স্যাম্পল ডেভেলপ করার একটা ব্যাপার আছে বিজনেসের ফ্যাক্টরিতে। সো আমরা আগে স্যাম্পল তৈরি করে গায়ে ধরে ম্যানিকুইনে ধরে দেখবো যে এটা ওয়ার্ক করছে কিনা। কিন্তু আমার পার্সোনালি একটু সবসময় রাশ থাকে, বিশেষ করে আমার নিজের পোশাকে এরকম হয় যে আমি নিজেটা চেক করার স্কোপ পাই না। সো আমি যে প্যাটার্নই আসে, ইভেন আমি নর্মালি পরি 40 সাইজের ড্রেস, আমি 48 সাইজের ড্রেস পরেও চলে গিয়েছি, বিকজ আই হ্যান্ডেল ইট সো কনফিডেন্টলি। কেউ Confidently। ধরতেই পারেনি যে এখানে কোনো আমার ডিসস্যাটিসফ্যাকশন আছে। মনে হচ্ছে ওটাই ওইটাই আমার ডিজাইন। স্টাইল। হ্যাঁ, সো এটা হয়। ক্লায়েন্টদের আসলে মন জুগিয়ে কাজ করাটাও তো খুবই টাফ। সো একটা ব্রাইড যখন একটা ড্রেস পরে খুব ইমোশনাল হয়ে যায়, ওভারহেলমড হয়ে যায় এবং তার চোখের পানি দেখলে কেমন লাগে? কি এটা হয় আসলে ভেতরে? খুশির আনন্দের অশ্রু। আমি অনেকবার দেখেছি যারা ট্রায়াল দিতে আসে, ফ্যামিলি থাকে এবং অনেক ইমোশনাল হয়ে যায়। ভালো লাগে, অনেক লম্বা সময় ধরে তার জন্য ডিজাইন করেছে এবং তাদেরকে বুঝানো। আমার তখন প্রথম দিনের কথা মনে হয় যে উনি আমাকে কেমন বলেছিলেন, কি করতে চেয়েছিলেন। উনি নার্ভাস ছিলেন, তাকে কনফিডেন্স দেওয়া এবং তাকে শক্তি দেওয়া যে না এটা ভালো হবে। তারপরে পুরো জার্নিটা খুব ডেডিকেটেডলি ট্রাই করার পরে যখন প্রপার ফিনিশিং আসে এবং আমি তাদেরকে বলি যে আমি বলেছিলাম যে এটা সুন্দর হবে। সো ভালো লাগে, এটাই আসলে মেইন ইন্সপিরেশন, পরের দিন কি ডিজাইন করব তার পেছনে। ফ্যাশন নিয়ে তো আজকাল অনেকে অনেক রকম এক্সপেরিমেন্ট করছেন, তবে ফ্যাশন বোদ্ধাদের অনেকে বলেন যে আজকাল বেশ কিছু ড্রেস বা বেশ কিছু ট্রেন্ডে আমরা দেখছি একটু ওভার ডিজাইন হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে মানে এইরকম একটা বলয়ের ভেতরে থেকেও আপনি কিভাবে সরলতার ভেতরে সৌন্দর্যটা খুঁজে পান এবং খুঁজে বের করে আনেন? আমার কাছে সবসময় মনে হয় ফ্যাব্রিকের এবং টেক্সচারের একটা বিউটি আছে। আমি আজকে ওয়ান কালারের একটা ড্রেস পরেছি এবং আমি সব সময় বুনন রয়েছে ওখানে দেখতে পাচ্ছি। তো আমি সবসময় আমাদের ক্লায়েন্টদের জন্য, ক্রেতাদের জন্য এত রকমের অর্নামেন্টেড ড্রেস তৈরি করি, তারপরে আমার নিজের আর সেটা সময়ও হয়ে ওঠে না, কারিগরদের উপরও প্রেশার পড়ে এবং আমার নিজের কেন জানি আমার এক রঙের মনোক্রোম্যাটিক থাকতে ভালো লাগে। এটাতে আকার এবং সবকিছু মিলিয়ে আমার ব্যক্তিত্বের উপরে আমার মনে হয় এটা খুব ভালো যায়। সে ইন্ডিভিজুয়ালস চয়েস যে সে কি অনেক অর্নামেন্টেড পরবে নাকি লেস অর্নামেন্টেড পরবে। আমি কিন্তু বোথ টাইপেই ডিজাইন করি। আমার আপনি বলছিলেন যে ওভার ডিজাইন হয়ে যাচ্ছে, এটা আসলে যে ডিজাইন করছে কোনো ডিজাইনই ভুল না, কোনো ডিজাইনই খারাপ না। এখন ক্রেতা সেটাকে কিভাবে নিবে সেটা হচ্ছে ট্রেন্ড তৈরি হয়েছে। এখন অনেক বেশি কাজ থাকবে একটা কামিজে, ওড়নাতে, পাজামাতে অনেক কাজ থাকবে। একই সময়ে আমি পরেছি প্লেন একটা সালোয়ার কামিজ, ওয়ান কালার ফ্যাব্রিক। এখন যখন আমরা বিক্রির জন্য তৈরি করি, চিন্তা করি, তখন আমরা আসলে ট্রেন্ডটাকে কি হবে, এখন মানুষের মনস্তাত্ত্বিক জার্নি কোন দিকে, কি রকম পড়তে চাচ্ছে সেটা তো চিন্তা করে ডিজাইন করা হয়। তার মধ্যে থেকে আমি যখন বাইরে যাই তখন আমি আমার নিজের পার্সোনাল পছন্দটা ক্যারি করি। তখন যদি কেউ চুজ করে যে না আমি তোমার মতো পড়তে চাই, তখন আমি হয়তো তার জন্য তৈরি করি। ওকে, আচ্ছা, এবার খুব স্পেশাল একটা কাজ, নিশ্চয়ই আপনার কাছে এটা খুব স্পেশাল ছিল, সেটা নিয়ে কথা বলবো। মেরিল প্রথম আলো পুরস্কার 2025-এ উপস্থাপক ছিলেন মেহজাবিন চৌধুরী এবং আফরান নিশো। সো আফরান নিশোর ড্রেসটা বোধহয় আপনার ডিজাইন করা, ডাবল ব্রেস্টেড জ্যাকেট। তো এটার নেপথ্যের স্টোরিটা কি ছিল? মেরিল প্রথম আলোতে বিগত কয়েক বছর 2 বছর ধরে প্রথম আলোর অর্গানাইজার আমার সাথে কথা বলছেন হোস্টদের ডিজাইনের জন্য। আর আমরা তো গেস্টদের জন্য বরাবরই বিগত কয়েক বছরের জন্যই আমরা ডিজাইন করেছি, 1-2 জন করে, মাঝে মাঝে 3-4 জন হয়ে যায়। অনেকে আছে যারা অনেক আগে আমার ডিজাইন পারচেজ করেছে, ওইটা ওই দিন রিপিট kореছে। এরকম হয় যে ওই দিন পরেছে, অনেকদিন পরা হয়নি, ওয়ার্ড্রোবে যত্ন করে রেখে দিয়েছিল। স্নিগ্ধা চৌধুরীটা এরকম হয়েছিল যে ঈদের জন্য পারচেজ করেছিলেন, তারপরে এটা মেরিলে স্টাইল করেছেন যে এত সুন্দর একটা শাড়ি আসলে ঈদে পড়তে চায়নি, এটা রেড কার্পেটের জন্যই আসলে বেস্ট। সো আফরান নিশো ভাইয়ার হচ্ছে আমার ডিজাইন পছন্দ, উনি বলেছেন যে আমি সাফিয়ার কাছ থেকে পড়তে চাই এবং এটা মেরিলের টিম মেম্বারদেরও ডিসিশন ছিল। সব মিলে এটাও একটু চ্যালেঞ্জিং ছিল, কারণ কম সময়ে এসে, কারণ স্টাররা সবসময় ব্যস্ত থাকে, আমরা নিজেরাও ব্যস্ত থাকি।
সো সব মিলে খুব লাস্ট মিনিটে তৈরি করা। দেখতে দেখতে তো ফ্যাশন ডিজাইনার হিসেবে লম্বা একটা জার্নি পার করলেন, আগামীতে আশা করি বিশাল একটা বড় জার্নিও আপনার জন্য ওয়েট করছে। তবুও যদি জানতে চাই, আপনার এই রঙিন জার্নি, এই যে আপস অ্যান্ড ডাউনস, আপনাকে কতটা শক্ত করলো এবং নিজেকে কতটা ঋদ্ধ করলো বলে আপনার মনে হয়? পুরো জার্নিটা আসলে আমাকে শক্তই করেছে, পুরো জার্নিটা আমাকে স্ট্রেংথ দিয়েছে এবং আমাকে অন্যরকম একটা মানুষ তৈরি করেছে। আমি যতবার ভেঙে পড়েছি আমার, এবং যতবার মনে হয়েছে আজকেই আমাকে এটা ছেড়ে দিতে হবে, তখনই আমি নতুন কোনো স্বপ্ন দেখে নতুন কোনো স্ট্রেংথ নিয়ে আমি আবার নতুন করে শুরু করেছি। সো আমি এখন এত মানে মানুষকে বুঝাতেও চাই না, এত জানাতেও চাই না, এত বলতেও পারি না যে আমি আসলে এইভাবে চিন্তা করি না, আমি এইভাবে চিন্তা করি। এবং আমার গোল পার্টিকুলারলি আমি শুধু আমার কাজের এবং আমি নিজের প্রতি যেরকম স্পেসিফিক এবং আমি জানি আমি কি করতে চাই, তার বাইরে আমাকে কেউ নড়াচড়া করতে পারে না, আমাকে কোনো কিছু ইনফ্লুয়েন্স করে না, কোনো কিছুই আমাকে আমার ডিসিশন বদলে দেয় না। আমি শুধু জানি আমার এই জার্নির পরে এটাতে পৌঁছানোর জন্য আমাকে একটা স্টেপ নিতে হবে, সেই স্টেপের মধ্যে এটা। হ্যাঁ, আমি না বলতে কম পারি, সব কাজই আমার করতে ইচ্ছা করে, এটা একটা প্রবলেম, বাট এর মধ্যেও যে কাজটা করলে আমার ক্যারিয়ারে একটা ভ্যালু অ্যাড হবে সেই রকম কাজই আমি আসলে বেছে নিতে চাই। একদম। আমরা গল্প করতে করতে না আড্ডাবাজির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এবার তো বিদায় নেবার পালা। তবে আপনার প্রতি অনেক ভালোবাসা জানাতে চাই, যতটা ভালোবেসে আপনি কাজ করছেন আগামী দিনগুলোতেও করে যাবেন এই প্রত্যাশা থাকলো। রকস্টারের জন্য অনেক শুভকামনা, ব্যক্তি সাফিয়া সাথী বা ডিজাইনার সাফিয়া সাথী যদি বলি, তার জন্য অনেক শুভকামনা। আমাদের বিনোদন সারাদিনে আসার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। মাছরাঙা টিভিকে অনেক ধন্যবাদ।